লোকাল ধরে আমি যাচ্ছি নৈহাটি। ট্রেনটা কিছুক্ষণ ব্যারাকপুরে দাঁড়িয়েছিল, হয়তো সিগন্যাল পাচ্ছিল না। আমি আজ অবধি ব্যারাকপুরে আসিনি, আজ পর্যন্ত কখনো এখানে আসার কোনো প্রয়োজন পড়েনি। নৈহাটি স্টেশনে তো এসে পড়েছি, এবার এখান থেকে বেরোতেও হবে। হ্যালো, গুড মর্নিং। আমি এখন নৈহাটিতে রয়েছি। এখান থেকে প্রথমে যাব বড়মার দর্শনে। আমি এই ফার্স্ট নৈহাটিতে আসলাম। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর ওয়েদারটাও খুব একটা ভালো না, বেশ মেঘলা হয়ে রয়েছে। দেখো বেশ ভালোই মেঘ হয়ে রয়েছে। এখন ওয়েদারের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। যদি ভালো থাকে তো পরপর সব কিছু আমাদের ঘোরা হবে, আর আমার ঘোরার সাথে সাথে তোমাদেরও ঘোরা হবে। আর যদি ভালো না থাকে তাহলে কি হবে সেটা আমি এখনই বলতে পারছি না। ওকে, চলো আপাতত আমরা স্টেশন থেকে বেরাই। একটু চা খেয়ে নিচ্ছি, একটা বিস্কুট নিলাম। এখান থেকে কতটা রাস্তা? একটুখানি। এই এসে পড়েছি মন্দিরে, এখন এবার ঢুকছি। বড়মায়ের দর্শন করে এখন আমাদের প্রধান গন্তব্য হলো বঙ্কিমচন্দ্রের জন্মভিটা। রাস্তা পার হয়ে চলে আসলাম অটো স্ট্যান্ডে। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু হেঁটেই যাচ্ছি। একটা দোকানে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে বেশি দূর না, 2-3 মিনিট হাঁটলেই হবে। তাই টোটো আর নিলাম না এখানে, নাহলে স্টেশনের সামনে টোটো রিক্সা সবই ছিল। তো আমরা সেই জন্য আর টোটো নিলাম না, ভাবলাম 2 মিনিটের তখন হেঁটেই চলে যাবো। তো দেখা যাক 2 মিনিট না 5 মিনিট না 10 মিনিট, কারণ অনেকে অনেক রকমভাবে বলে কথা। ওনার কথার উপর ভরসা করে আমরা হাঁটা পথেই যাচ্ছি স্টেশন থেকে। দেখা যাক, পৌঁছানোর পর বুঝতে পারবো এক্স্যাক্টলি কতটা সময় লাগলো। হাঁটতে হাঁটতে রাস্তার বাঁ দিকে দেখলাম ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ। আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্কিম ভবন সংগ্রহশালা। তো আমি তখনই রাস্তায় আস্তে আস্তে বলছিলাম না যে উনি বললেন 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগেনি, 5 মিনিট একদম রিল্যাক্সভাবে হাঁটলাম। 5 থেকে 7 মিনিট মতো লাগলো। আমরা চলে আসলাম বঙ্কিম সংগ্রহশালায়। তো দেখি ঢুকে কি আছে না আছে, আমিও দেখি, তোমাদেরও দেখাই। মনে হচ্ছে টিকিট লাগবে, তো যাচ্ছি, দেখি কত টাকার কি টিকিট, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এখান থেকে যাব আমরা হচ্ছে বঙ্কিমচন্দ্রের জন্মভিটায়। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। 10 টাকা দিয়ে টিকিটটা কাটলাম। ভেতরে যা যা আছে সেটা দেখব। জায়গাটার নাম এখানে লেখাই আছে টিকিটের মধ্যে, কাঁঠালপাড়া। এই জায়গাটার নাম কাঁঠালপাড়া, নৈহাটি কাঁঠালপাড়া। এখানে আসতে হলে আগে নৈহাটি স্টেশনে চলে আসুন, তারপর কাউকে জিজ্ঞাসা করে সোজা চলে আসুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখন অবধি ওয়েদারটা বেশ ভালোই আছে, যদি আরও কিছুক্ষণ ভালো থাকে তাহলে আমার জন্য খুব ভালো হয়। ঠিক আছে, চলো দেখি ভেতরে গিয়ে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। বাংলা সাহিত্যের তিনি সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটায়। আচ্ছা, এই বাড়িটা নতুন করা হয়েছে। আচ্ছা, মানে এইটা আগে এরকমই ছিল। আমার পিছনে এই যে বাড়ির ছবিটা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটাই আদি বাড়ি। আর এটাই হচ্ছে সেই বাড়িটাই যেটার সংস্কার করা হয়েছে। কোনো অংশ কি এরকম পুরনো পড়ে আছে? না না, আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এই বাড়ির কোনো একটু পুরনো অংশ কি এরকমই পড়ে আছে কিনা, তো উনি বললেন না, পুরোটাই করা হয়ে গেছে সংস্কার। কোথায় সব দেখতে পারবেন, আমি সব নিয়ে যাচ্ছি। আচ্ছা চলুন। যে আমার পিছনে যে এটা রয়েছে, এটা হচ্ছে পুরো এই বাড়িটার ক্যাটলগ।
মানে বাড়িটার টোটাল কোথায় কি, একতলায় কি আছে, দোতলায় কি আছে, সবটাই এই ছবিটা দেখলেই বোঝা যাবে। এই ক্যাটালগটির জন্য পর্যটকদের বেশ সুবিধাই হবে। তো এটা দেখলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাচ্ছে। এবার এখন যাচ্ছি আমরা উপরে। এই বাঙালি ঔপন্যাসিকের জন্ম হয় 1838 সালে 26শে জুন এবং তার মৃত্যু হয় 1894 সালে 8ই এপ্রিল। আমি প্রথমে বঙ্কিমচন্দ্রের এই মূর্তি দেখে ভেবেছিলাম সত্যি মূর্তি, কিন্তু এটা মূর্তি নয়। বন্দে মাতরম, এই যে বাবা, মন্দিরের অপেক্ষা কিছু কম নয়। বন্দে মাতরম গ্যালারি নামক যে ঘরটি বা কক্ষটি আপনারা দেখছেন, তার ভেতরের কোনো রকম কোনো ছবি বা ভিডিও আমি দেখাতে পারবো না, কারণ এখানে সেটা নিষিদ্ধ। কক্ষের বাইরে অবধি ক্যামেরা এলাও, কিন্তু কক্ষের ভেতরে ক্যামেরা এলাও না। ভেতরে যা আছে সেটা শেয়ার করতে পারলাম না। এখানে কর্মরত এখানকারই একজন স্টাফ আমাদের সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। বঙ্কিমচন্দ্র তার ছদ্মনাম হিসেবে যে নামটি ব্যবহার করতেন সেই নামটি ছিল কমলাকান্ত। তার পিতা যাদবচন্দ্র ছিলেন ডেপুটি কালেক্টর আর মাতার নাম ছিল দুর্গা সুন্দরী দেবী। আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্কিমচন্দ্রের আতুর ঘরে, যেখানে উনি জন্মেছিলেন। জুতো খুলে তারপরে উঠেছি। মন্দিরের মতোই পবিত্র, মন্দিরের মতোই স্বচ্ছ। তখনকার দিনে তো আতুর ঘর প্রধান প্রধান কক্ষ, যেমন শোয়ার ঘর, বসার ঘর, রান্নাঘর, এগুলোর থেকে দূরেই থাকতো। আর এর মাঝখানে কত বড় একটা নারকেল গাছ রয়েছে দেখুন। পাশেই রয়েছে ওনাদের ব্যবহৃত ঘরগুলো। তার থেকে একটু দূরে রয়েছে এখানে আতুর ঘরটা। এই যে, চলুন এবার একটু ওপরে যাই, মানে দোতলায়। লাল রঙের সিমেন্ট আর চারপাশে কালো বর্ডার। কত দিন বাদে এরকম একটি লাল রঙের মেঝে করা বাড়ি দেখলাম, সত্যি মনেও পড়ে না। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এমনিতেই চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে পাখির একটু হালকা হালকা আওয়াজ। তার মধ্যে এমন একজন বিশেষ প্রতিভাবান ব্যক্তির বাড়িতে আমি রয়েছি, যেটা ভেবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। এই ফটোটিতে যাকে দেখছেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মী দেবী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 11 বছর বয়সে তার প্রথম স্ত্রী মোহিনী দেবীর সঙ্গে প্রথম বিবাহ হয়। দুর্ভাগ্যবশত তিনি মারা যান, তারপরে তিনি দ্বিতীয় বিবাহ করেন। বঙ্কিমচন্দ্রের মা তার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন। তার বড় দুই ভাই ছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এবং শ্যামলচরণ চট্টোপাধ্যায়। তার পৈতৃক আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। এই মুহূর্তে আমি বঙ্কিমচন্দ্রের শয়নকক্ষের সামনে দাঁড়িয়ে আছি। ঘরের ভেতর ঢোকার পারমিশন আমার তো আছে, কিন্তু আমার ক্যামেরার নেই, তাই দূর থেকে যেটুকু সম্ভব সেটুকুই দেখাতে পারলাম। ইনি হলেন বঙ্কিমচন্দ্রের পিতা রায়বাহাদুর যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। ট্রেন লাইনের ধারেই বাড়িটা, তবে তখন ট্রেন লাইনও ছিল না আর ট্রেনও ছিল না এই সময়। তো এখানে আসলাম বঙ্কিমচন্দ্রের জন্মভিটাতে, ঘুরলাম, ঘুরে দেখলাম, কিন্তু মন পোষালো না। এই কারণে আমি তো দেখলাম, তোমাদের দেখাতে পারলাম না, কারণ কোনো কিছুই অ্যালাউ না। মানে ঘরের ভেতরে আমি অ্যালাউ, কিন্তু আমার ক্যামেরা অ্যালাউ না, সেই কারণে কোনো কিছু তোমাদের দেখাতে পারলাম না। তো ঠিক আছে, তোমাদের যদি এর থেকে বেশি দেখতে হয় তো তোমাদের এখানে আসতে হবে, তার জন্যে কোনো সমস্যা নেই। ট্রেন ধরো, যে যেখানে থাকো সেখান থেকে নৈহাটিতে চলে আসো, স্টেশনে নেমেই জাস্ট বেশিক্ষণ না, 5-7 মিনিটের রাস্তায় হেঁটেই চলে আসতে পারবে। আমি তো তাই করলাম, হেঁটে চলে আসলাম। এখানে টিকিট 10 টাকা করে, জাস্ট টিকিট কাটো, ঢুকে পড়ো, আর সুন্দরভাবে ঘুরে নাও এই জায়গাটা। দারুণ পরিবেশ, আর কি বলবো, মানে আমার এক কথায় বলবো যে দারুণ লাগলো। তোমরা অবশ্যই এসো, যারা ইন্টারেস্টেড, যারা এইসব ব্যাপারে ইন্টারেস্টেড তারা অবশ্যই আসবে। আসলে কখনোই মনক্ষুণ্ণ হবে, খুব ভালো লাগবে। এই মুহূর্তে আপনাদের যেটা আমি দেখালাম সে ব্যাপারে কিন্তু খারাপ ভাববেন না। এই যে এটা দেখালাম এই কারণেই যে এটা এখন সচরাচর দেখা যাবে না কোথাও, তাই না? পুরোনো দিনের শৌচালয় এরকমই ছিল। তো এটা ছিল সেই তখনকার দিনের শৌচালয়, এবং সেটা এইভাবে রয়েছে। হ্যাঁ, এইভাবে রয়েছে, যে দেখাচ্ছি। আমি আর বেশি কাছে যাচ্ছি না, হয়তো সেটা অনেকেই খারাপভাবে নিতে পারেন, তো প্লিজ খারাপভাবে নেবেন না।
তখনকার দিনের এইরকম শৌচালয় সম্বন্ধে এখনকার জেনারেশনের মনে হয় না কোনো ধারণা আছে। বন্দে মাতরম সুজলা সুফলা মলয়জ শীতলম। তো এইটা একটা সাইড, এই যে এটা হচ্ছে এই সাইডটা, ঠিক আছে। আর ওইদিকে যেটা রয়েছে ওনার বাড়িটা, এটা হচ্ছে ওনার বৈঠকখানা, ওটা হচ্ছে ওনার বাড়ি, ঠিক আছে। তো ওখানে তবুও বারান্দায় যে সমস্ত ফটোজ আছে বা বারান্দার ভিডিওটা ওটাকে করতে পেরেছি। আর বাকি কোনো কিছু একেবারে স্ট্রিক্টলি বারণ। ভেতরে সব সিসি ক্যামেরা লাগানো আছে। একটু লুকিয়ে লুকিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু পারিনি। ইনফ্যাক্ট করিও নি, মানে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যায় না, যেটা বারণ, তো সেটা মেনটেন করাই ভালো। এখানে যে শিব মন্দিরটা দেখছেন, এটা ওনাদের দ্বারাই নির্মিত, চন্দ্রেরই বংশের মন্দির, শিব মন্দির রয়েছে। আমি সঞ্চিতা, আপনারা দেখছেন সঞ্চিতা রায় দাস চ্যানেল। আমি ঘুরছি, আর যেসব জায়গাগুলো আমার ভালো লাগছে আপনাদের সঙ্গে ভিডিওর সব মাধ্যমে সেই জিনিসগুলো আমি শেয়ার করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার এই চ্যানেলের আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তবে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।